এবার যুদ্ধবিরতির মাঝেই ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের। আরও থাকছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাবের হুমকি, তেহরানে হামলার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর। এদিকে আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে যেসব দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। আরও থাকছে, ইরান ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করে ট্রাম্পের শর্ত। সর্বশেষ জানিয়ে দিব এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি ইসরায়েলিদের। ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের। ফের ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সেই সঙ্গে বাসিন্দাদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইট ন্যাশনালে লিখেছেন, যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না। ট্রাম্পের এই পোস্টের কিছুক্ষণ পরই ইসরায়েলও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে। এর আগে ইরান থেকে যুদ্ধবিরতির তথ্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারণা চালানো হয়। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাবের হুমকি, তেহরানে হামলার নির্দেশনা প্রতিরক্ষামন্ত্রীর। ইরান যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তেজনা চরমে পৌঁছেছে। দুইটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করলেও উভয়টি সফলভাবে প্রতিহত করেছে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইম অব ইসরায়েল। এই ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটজ বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে হবে। আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে তেহরানের কেন্দ্রস্থলে শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুর উপর তীব্র হামলার প্রতিশোধ নিতে। এদিকে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় তেহরানের বিরুদ্ধে পাল্টা জবাবের আহ্বান জানিয়েছে দেশটির আইন প্রণেতারা। ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য বেজালেল কটমট এক টুইট বার্তায় লিখেছেন, তেহরান কাব্যে। অন্যদিকে উজমা ইহুদি দলের সংসদ সদস্য লিমুনং সার লিখেছেন, নীরবতার জবাব হবে নীরবতা, তবে ক্ষেপণাস্ত্রের জবাব কি হবে? বিরোধী দল ইসরায়েল বেইতনুন এর প্রধান ভাগিদার লিবিটেন সরাসরি জবাব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ায় 3.5 ঘন্টা পর ইরান থেকে ইসরায়েলের উত্তরে গোলাবর্ষণ শুরু হয়েছে। আমরা চুপ করে থাকতে পারি না, অবহেলা করতে পারি না, অবলম্বে জবাব দেওয়া হবে। লিকুদ পার্টির এমপি তাবির গবেষণ ঘোষণা দিয়েছেন, ইরানের যে কোনো লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হবে। আর এই দলের ইরানি শাসন ব্যবস্থার প্রতীকী স্থাপনাগুলোর উপর সম্পূর্ণ শক্তিতে হামলা চালানোর আহ্বান জানান। এই প্রতিশ্রুতিগুলো ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের বড় একটি অংশ যুদ্ধবিরতির মধ্যে কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে সরাসরি এই কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের যেসব দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের 12টিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জলসীমাতেও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন আছে। বর্তমানে এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় 40,000 মানুষ আছেন। এছাড়া রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপস্থিতি কোনো নতুন বিষয় নয়। ইরাকের যুদ্ধের সময় এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সেনা সদস্য 1,60,000-এর বেশি ছড়িয়েছিল। আফগানিস্তানের যুদ্ধের সময়ও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিত ছিল চোখে পড়ার মতো। গত বছর ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা এবং লোহিত সাগরে বাণিজ্যিক এবং সামরিক জাহাজে ইয়েমেনের শত্রুদের ক্রমাগত হামলার পর প্রতিক্রিয়া স্বরূপ এই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করা হয়। তবে সম্প্রতি তেহরানের পক্ষ থেকে বড় ধরনের প্রতিক্রিয়ার আশঙ্কায় মার্কিন কর্মীদের সুরক্ষার জন্য আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে সামরিক বাহিনীকে স্বেচ্ছায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। সামরিকভাবে এই অঞ্চলে কমপক্ষে 19টি স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে বহু আকাঙ্ক্ষিক বিশেষত স্থায়ী ঘাঁটি হিসেবে বর্ণনা করেছেন। এগুলো সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার এবং সিরিয়ায় অবস্থিত। সশস্ত্র গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অফ ফরেন রিলেশনের মতে মার্কিন সামরিক বাহিনী জিতুপি এবং তুরের বড় ঘাঁটিগুলো ব্যবহার করেছে, যা অন্যান্য আঞ্চলিক কমান্ডারদের অংশ হলেও প্রায়শই মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান মার্কিন ঘাঁটিগুলোর বিষয়ে উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে। এই সমস্তগুলি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে। কাতারের আল দুদ ঘাঁটিটি পুরোপুরি অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড করিডোর রয়েছে। ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অতীত অভিযানের সময় আল দুদ কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। মার্কিন বিমান বাহিনীর ৩৭০তম এয়ার অ্যাভিয়েশন ইউনিট এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে মধ্যপ্রাচ্যে সফরের সময় এই ঘাঁটি প্রদর্শনে গিয়েছিলেন। স্যাটেলাইট চিত্র অনুযায়ী সম্প্রতি ওয়াশিংটন আল দুদ রানওয়ে থেকে কয়েক ডজন বিমান প্রত্যাহার করে নিয়েছে। অনুমান করা হচ্ছে মার্কিন হস্তক্ষেপের পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্যই সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। গত ৫ই জুন প্ল্যানেট ল্যাব এর প্রকাশিত ছবিতে C-130 হারকিউ এয়ারপোর্ট একটি বিশেষ সামরিক পরিবহন বিমান এবং রেনেসাইন প্লাস আকাশপথে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। 40টি বিমান দেখা গিয়েছিল। এর সঠিক 2 সপ্তাহ পরে সেখানে মাত্র 3টি বিমান দেখা গিয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রকাশিত কাতারে প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরান ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করে ট্রাম্পের শর্ত। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে পাল্টা আক্রমণে না গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেন। তার দাবি, ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত এবং তা কার্যকর হয়েছে। সোমবার ওয়াশিংটন ডিসির স্থায়ী সময় সন্ধ্যা 6টা থেকে ট্রাম্প তার ট্রুথ ন্যাশনাল প্ল্যাটফর্মে একটি পোস্টে তাকে তিনি উল্লেখ করেছেন যুদ্ধবিরতি আনুমানিক 6 ঘন্টার মধ্যে কার্যকর হবে। 6 ঘন্টার এই সময়কাল ইসরায়েল সকাল 7টা এবং তেহরানে সকাল 7:30 শেষ হয়। এরপরই ট্রাম্প পোস্টে করে জানান, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মঙ্গলবার গ্রিনিচ মান সময় 4টায় ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করে। ইসরায়েল 12 ঘন্টার পরে স্থায়ী সময় সন্ধ্যা 7টায় যুদ্ধবিরতি শুরু করবে। সকলকে 12 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি মেনে চলতে হবে। এর ফলে 24 ঘন্টা অতিক্রমের পর যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর বলে বিবেচিত হবে। ট্রাম্প বলেছেন, এই সীমা ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধ এর আনুষ্ঠানিক সমাপ্তি চিহ্নিত করবে। তবে ইসরায়েল এবং ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে দ্য টাইম অফ ইসরায়েল জানায়, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যদি সব পক্ষই তা মেনে চলে তাহলে তা বহাল থাকবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এখনো পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি লঙ্ঘন হয়নি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা জবাব বা হামলা চালাবো না। এবার গাজা যুদ্ধে বন্ধের দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা চলমান যুদ্ধ বন্ধের দাবি উঠেছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর এ নিয়ে চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খবর আল জাজিরার। ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ করে এবং তাদের প্রয়োজনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলেছেন ইসরায়েলি বন্দীদের পরিবার। গাজায় আটক এসব বন্দীর পরিবারগুলো যুদ্ধবিরতি চুক্তিতে গাজার বিষয়টিকে অন্তর্ভুক্ত করেছে বলে আহ্বান জানান তাদের প্রতি। মঙ্গলবার বন্দী এবং নিখোঁজ পরিবারের ফোরাম এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে গাজাও অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন দ্রুত আলোচনায় বসে যাতে সব বন্দীর মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হয়। যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা হয় তবে গাজাও যুদ্ধ বন্ধ করা সম্ভব। আমরা আরও বলবো, ইরানে একটি সফল অভিযান এবং ইরানি জোটের উপর বড় রকমের আঘাত আনার পর আবার গাজায় জটিল পরিস্থিতিতে ফিরে যাওয়াটা অকল্পনীয়। তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং এটি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধেও। এই ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ইরানের অভিযান চালিয়ে বন্দী বিনিময় মুক্তির কাজে তা ব্যবহার করা না হয় তাহলে তা হবে এক বড় কূটনৈতিক ব্যর্থতা। এখন একটি কূটনৈতিক সুযোগ এসেছে এবং ইসরায়েল সরকারের উচিত এই সুযোগকে পুরোপুরি কাজে লাগানো।